This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলা টেলিভিশন চ্যানেলে এই মুহূর্তে সবথেকে মেগা বিগ ব্রেকিং শুধুমাত্র TV9 বাংলায়। TV9 বাংলার মেগা ব্রেকিং, দেশের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে TV9 বাংলায় আপনারা দেখছেন। পাক অধিকৃত কাশ্মীরে কি উড়বে তেরঙ্গা পতাকা? এই প্রশ্ন এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ, তার কারণ লোকসভা ভোটের আগে পিওকে পুনর্দখলের অভিযান ভারতের কি? তার কারণ ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুনবো। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, 370-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা 35A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। ভোটের আগে হতে পারে না, সেটা তো আমি এইভাবে বলবো না, বা এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না। আমরা 370-এর ক্ষেত্রে দেখেছি, আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই 370-র মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে, বাট সাডেনলি এসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি, এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে। এবং এটা যদি হঠাৎ করে একদিন সকালে উঠে আমরা দেখি যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা সেটা উড়ছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যেটুকুনি বললেন সেটা জল্পনা এবং প্রত্যাশা সবকিছু একসঙ্গে উস্কে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট না। দেখুন, এখানে কল্পনা বা আমাদের এখানে উস্কে দেওয়ার কিছু নেই। পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত রয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষের অঙ্গ। আমরা একদম জোর কণ্ঠে সেটাকে স্বীকার করি। এবং যেই কারণে আমরা যখন কাশ্মীরের যে লেজিসলেটিভ বিধানসভার যেখানে যখন আমরা আসন সংখ্যা সেখানে নির্ধারিত করা হচ্ছিল, আপনারা দেখেছেন সেই ক্ষেত্রেও আমরা যেমন সেখান থেকে আসন সংখ্যাও আমরা পাক অধিকৃত কাশ্মীর থেকেও আমরা সেখান থেকে আমরা সিট রেখেছি, পাশাপাশি সেখান থেকে নমিনেটেড ক্যান্ডিডেটও হবে, সেটাও কিন্তু অন দ্য ফ্লোর অফ দ্য হাউস মাননীয় গৃহমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এবং নিশ্চিতভাবে আজকে আপনাকে বলতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই যে একবার মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। বিরাট একটা ব্যাপার সেক্ষেত্রে। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আমরা এই খবরের বিশ্লেষণে যাব, আমরা এই খবর নিয়ে আলোচনা অবশ্যই করবো। আমার সঙ্গে আমার 3 সহকর্মী আরও এই মুহূর্তে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার সহকর্মী সিজার, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার এবং প্রসেনজিৎ। আমার 3 সহকর্মী রয়েছেন এবং আমরা 3 জন রয়েছে আমি স্টুডিও থেকে, এবং আমার সঙ্গে আমার 2 সহকর্মী রয়েছেন নিউজ ডেস্ক থেকে, নিউজ রুম থেকে। প্রথমেই আমি জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের মেগা ব্রেকিং, TV9 বাংলার পর্দায় কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কোন সময় দাঁড়িয়ে এই মেগা ব্রেকিং, কোন সময় দাঁড়িয়ে এই খবর, কোন সময় দাঁড়িয়ে এই জল্পনা বা প্রত্যাশা, সেইটা হচ্ছে যেখানে পাখির চোখ দুয়ারে করা নাড়ছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে কি এটা একটা মেগা ছক্কা? কি বলবে? দেখো, অবশ্যই এই খবরের ডেভেলপমেন্টের দুটি দিক রয়েছে। আপাতভাবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, 2024-এর লোকসভা নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের ওপরে মানুষের প্রত্যাশার পারদকে আরও কিছুটা বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই বক্তব্য যথেষ্ট। তার কারণ আমরা দেখেছি যে ধারাবাহিক একটা প্রক্রিয়া চলছে।
কারোর কাছে খবর ছিল না পুলওয়ামার পরে হঠাৎ করে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। ফলত সেই হঠাৎ করে সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সামর্থ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকার করে দেখিয়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে কাকপক্ষীকে টের পেতে না দিয়ে 370 ধারা রদ করা হয়েছে এবং যে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের কথা বলা হচ্ছিল সেই জায়গার অবসান ঘটিয়ে ভারতের মূল উন্নয়নের যে মূল স্রোত তার সঙ্গে কাশ্মীরকে যুক্ত করা হয়েছে। ফলত এই পদক্ষেপগুলো একের পর এক মানুষের প্রত্যাশার পারদকে যথেষ্ট বাড়িয়েছে এবং দীর্ঘদিন ধরেই এটা মানুষের প্রত্যাশা যে পাক অধিকৃত কাশ্মীরে আবারও ভারতের পতাকা উড়বে। ফলত 2024 লোকসভা নির্বাচনের আগে যখন এই কথা আরও একবার বলা হচ্ছে সামনের নির্বাচনে মানুষ আবারও যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ভরসা রাখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপরে ভরসা রাখেন, তার একটা প্রচ্ছন্ন বার্তা কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্যের মধ্যে দিয়ে রয়েছে। অবশ্যই এর একটা নির্বাচনী ডিভিডেন্ড পাওয়ার পরিকল্পনা বা পদক্ষেপ অবশ্যই, কিন্তু যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন বার্তা পাকিস্তানের কাছে নয়। পাকিস্তান যদি মনে করে যে 2024 লোকসভা নির্বাচনের আগে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা হাওয়া গরম করার জন্য এই বার্তা দেওয়া হচ্ছে তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অভ্যন্তরে আগামী দিনে পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের কর্তৃত্বে নিয়ে আসার জন্য যে প্রশাসনিক ভিত্তি দরকার সেই প্রশাসনিক ভিত্তির কাজটা গত 10 বছর ধরে বা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে গত 5 বছর ধরে সম্পূর্ণভাবে করা হয়ে গিয়েছে। 370 ধারা রদ করা হয়েছে। কাশ্মীরের এই মুহূর্তে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার হ্রাস বেশ কিছুটা সরকারের হাতে রয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ আমরা গত কয়েকদিন আগেই লোকসভা রাজ্যসভায় যে বিল দেখলাম, যে রিঅর্গানাইজেশন বিল, যাতে প্রশাসনিক প্রতিনিধিত্বের জায়গাও কিন্তু এই জায়গাকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরকে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখান থেকে আগামী দিনে যদি নির্বাচন হয় মানুষ, তার মানে 1947 সালের অক্টোবর মাস থেকে যে সংঘাতের সূত্রপাত সেই সংঘাত কেটে যাওয়ার এটা কি একটা আশ্বাস সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে এটা বিগ ব্রেকিং, সব থেকে বড় খবর, একথার বলার অপেক্ষা রাখে না। রুমেলা, 1947 সালের যে কথা তুমি বললে সেখানে যে ভুল হয়েছিল সেই ভুল কোথাও গিয়ে কি এবার শোধরানোর পালা? আসলে অনেকগুলো ক্ষেত্র ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। এই কথাগুলো যখন আমরা বলছি তখন 370 অনুচ্ছেদ অবলুপ্তি তার মতো ঘটনা ঘটে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে এই শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে দাঁড়িয়ে যখন বিধানসভার আসন বিন্যাস নিয়ে কথা বলছেন তখনও বোধহয় সুকৌশলে সেই ইঙ্গিতটাই তিনি দিয়ে রেখেছেন। একবার শুনবো সেই বক্তব্য, তারপর যাব প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी। ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। রয়েছেন সিজার মন্ডল, প্রতিনিধি সিজার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত তিনি দিয়েছিলেন, সেই ইঙ্গিতকে আরও খানিকটা উস্কে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কিন্তু নিশীথ প্রামাণিক যে গোটা বক্তব্যটা রেখেছেন আমাদের ম্যানেজিং এডিটরের কাছে, একটা জায়গা নিশ্চয় তুমিও খেয়াল করেছো। তিনি বলছেন একদিন সকালে উঠে হয়তো দেখলেন পিওকেতেও তিরঙ্গা সেখানে রয়েছে, কিন্তু এটা তো ওয়ান ফাইন মর্নিং, একটা সকালে আমি তুমি ঘুম থেকে উঠে দেখবো যে পাক অকুপাইড কাশ্মীরে সেখানে ভারতের পতাকা, এটা তো হতে পারে না। তার জন্য তো ক্ষেত্র প্রস্তুত হতে হয়। সেই কাজটা কি হয়েছে? যদি সেই কাজটা না হয় তাহলে এই সময়টা কি তার জন্য যথার্থ? দেখো, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যে কথাটা বলেছেন এবং সেই জায়গায় কিন্তু তিনি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি এবং সেই জায়গা থেকেই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে এজেন্ডাটা, এটার ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের এজেন্ডা অখণ্ড ভারত, এবং যেটা জ্যোতির্ময় বলছিল যে গত 5 বছর ধরে তার প্রশাসনিক যে জমি তৈরির কাজ সেটা হয়েছে সেটা অভ্যন্তরীণভাবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু মোদী সরকার পাক অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা ঝান্ডা পোতার যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে জমি প্রস্তুত করার যে পদ্ধতি বা যে ক্ষেত্র প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটা গত 5 বছর ধরে করেছে। এবং সাম্প্রতিক অতীতে আমি এর আগেও যেটা বলছিলাম যে ইসরায়েল হামাস যুদ্ধে যেভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, এর আগের অতীতের ভারতীয় বিদেশ নীতিকে সম্পূর্ণ পাশে ঠেলে দিয়ে নতুন বিদেশ নীতি প্রবর্তন করে কোথাও ইসরায়েলের পাশে যেভাবে দাঁড়িয়েছে এবং কোথাও বহির্বিশ্বকে বোঝাতে সমর্থ হয়েছে মোদী সরকার যে হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের সঙ্গে পাক অধিকৃত
কাশ্মীরের অনেকাংশেই মিল রয়েছে এবং সেই জায়গা থেকে কূটনৈতিক ক্ষেত্রেও জমি প্রস্তুত হয়েছে বা জমি প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। কিন্তু তারপরও একটাই প্রশ্ন থাকছে, সময়টা কি নির্বাচনের আগে হওয়া আদৌ সম্ভব? সামরিক বিজ্ঞান প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে সমর বিশেষজ্ঞরা সেখানে কিন্তু পরিষ্কার বলছেন এটা উপযুক্ত সময় নয়। এবং সেই সঙ্গে সঙ্গে একদিকে যেমন সামরিক দিক থেকে প্রকৃতির প্রতিকূলতা একটা বড় অন্তরায় এই ধরনের অভিযানের ক্ষেত্রে নির্বাচনের আগে, যেখানে যথেষ্ট জোরালো জল্পনা বা জোরালো ইঙ্গিত রয়েছে লোকসভা নির্বাচন আগাম বছর শুরুর দিকেই ঘোষণা হয়ে যেতে পারে, সেখানে সেই জায়গায় একটা প্রকৃতি বড় অন্তরায়। দ্বিতীয় জায়গায় হচ্ছে যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে অর্থনীতি দেশের ধাক্কা খায়, সেখানে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং আন্তর্জাতিক যে আরও চাপ তৈরি হবে, সেখানে ইসলামিক কান্ট্রি বিভিন্ন, সেখানে যার ওপর আমাদের তেলের জন্য নির্ভর করতে হয়, বাণিজ্যের জন্য নির্ভর করতে হয়, সেখানে যে চাপ তৈরি হবে সেই চাপের ক্ষেত্র সামলানোর যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কি এত দ্রুত সম্ভব হবে? আর সেখানেই কিন্তু কোথাও এই সংশয় থেকেই প্রশ্নটা উঠছে, তাহলে কি নির্বাচনী বৈতরণী পেরোনোর জন্য গত কয়েক মাস ধরে এই লাগাতার যে প্রকল্পটা, লাগাতার যে এই ধারাবাহিক যে কার্যক্রমটাকে, সেটাকে আরেকটু উস্কে দেওয়া হলো? একেবারে সিজার, সঙ্গে থাকো। এক্ষুনি সিজার প্রাক্তন কর্তাদের কথা বলছিলেন, সেনা কর্তাদের কথা বলছিল সিজার, তাদের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো, কারণ তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রাক্তন বায়ুসেনা কর্তা, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো, এবং গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, তাদের সঙ্গে আমাদের কথা হয়, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এই ঘটনা নিয়ে। অর্থাৎ যে কথা সামনে আসছে, যে মেগা খবর আমরা আপনাদের সামনে রাখছি, যে বিগ ব্রেকিং আমরা আপনাদের সামনে রাখছি, যে পিওকে যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেই পাক অধিকৃত কাশ্মীরে যেটা নিশীথ প্রামাণিক যে ইঙ্গিত দিয়েছেন, হয়তো কোনোদিন তেরঙ্গা উঠতে চলেছে। এবার সেটা নিয়ে তারা কি মতামত দিচ্ছেন, তারা কি ভাবছেন, শোনাবো। ভারতের সামরিক বাহিনী এখানে, আর্মি এবং এয়ারফোর্স, নেভি তো প্রশ্নে উঠছে না এখানে, তো আমরা সক্ষম, উই ক্যান ডু ইট। কিন্তু কথাটা হচ্ছে কি, এখন ইজ ইট দ্য রাইট টাইম? দেখো, গিয়ে একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, ওখানে গিয়ে একদিনের জন্য ঝান্ডা ফেরানো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওখানে ফিজিক্যালি অকুপেশন এবং বছরের পরে বছর একটা জায়গা যেটা which was not part of India, ওখানে গভর্নেন্স করা, গভর্নেন্স মানে তখন তো মিলিটারি গভর্নেন্স থাকবে না, তারপরে আমাদের লোকেদের ওখানে গভর্নেন্স করতে হবে। ওখানকার লোকেরা কি আর দে সাপোর্টিং আস? এইসব জিনিস যদি যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু জাস্ট গিয়ে একটা স্ট্রাইক করে চলে আসা আর ওখানে ফিজিক্যালি অকুপেশন এন্ড গভর্নেন্স করা মধ্যে অনেক তফাৎ। বাংলাদেশ অপারেশনসটা দেখি, আমাদের প্রবলেমটা শুরু হয়েছিল সামটাইম ইন এপ্রিল মে, কিন্তু অ্যাকচুয়াল যুদ্ধটা হলো ডিসেম্বরে। যে কেন কি ওই কন্ডিশনটা আর্মিকে ফাইট করার, সেটা এই এরিয়াতে ডিসেম্বর মাসে। কিন্তু সেইটাই যদি আমরা এখন ওই জায়গায় চলে যাই, পাক অকুপাইড কাশ্মীরে, এখন যখন বরফ পড়া শুরু হয়েছে, ওখানে অ্যাবাউট 7 to 8 feet বরফ পড়ে যায়। তো ওর মধ্যে ফিজিক্যালি যে অকুপাই করা, বর্ডার ক্রস করে বা এলওসি ক্রস করে, ইট ইজ নট পসিবল। কিন্তু এই যে লেভেলে যা আমাদের গভর্নমেন্ট কাজ করছে, সেটাই ফিজিক্যাল লেভেলের থেকে আরো বেশি। দেখুন, প্রাক্তন সেনাকর্তারা যারা রয়েছেন, তারা যা বলেছেন, তারা বলছেন যে অনেকগুলো প্রতিকূলতা রয়েছে, তবে একেবারেই যে সম্ভব নয় বা সম্ভাবনা নেই, সেই বিষয়টাকে মানে উড়িয়ে দেওয়া যায় না। আর যখন আমরা একের পর এক প্রতিক্রিয়া পাচ্ছি এবং একের পর এক এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্তব্য পাচ্ছি, বিশেষ করে অমিত শাহ, তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে পিওকে হামারা হ্যায়, যখন তিনি এই মন্তব্য করেছিলেন, যখন আমরা দেখলাম যে নিশীথ প্রামাণিক, তারপরেও তিনি সেই মন্তব্যটাকেই খানিকটা উস্কে দিয়ে আমাদেরকেই, যে TV9 বাংলার এক্সক্লুসিভলি তিনি যে মন্তব্য করেছেন, তাতেও সেই জল্পনায় কিছুটা আরও উস্কে গিয়েছে। এবং কোথাও যেন মনে হচ্ছে যে 2024-এর যে লোকসভা ভোট রয়েছে, তার আগেই কি তাহলে তিরঙ্গা উঠতে চলেছে? এই প্রশ্নই বারবার করে সামনে আসে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে, প্রসেনজিৎ আরো বিস্তারিত জানাবে। প্রসেনজিৎ, দেখো, লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাটা ঘটবে কিনা, বা লোকসভা নির্বাচনের পরে এই ঘটনাটা ঘটবে কিনা, অথবা ঘটবে কিনা বা না ঘটবে কিনা, কোনোটাই নিশীথ প্রামাণিক স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন সম্ভাবনার কথা, আর বলেছেন যে ধারাবাহিকতা এই সরকারের এবং বিজেপি দলের যে ভিশন, সেই ভিশনের কথা। আমরা যদি এই ধারাবাহিকতাটা দেখি, যেটা জ্যোতির্ময় বলছিল, সিজার বলছিল যে 370 লোপ করে দেওয়া হলো, রাম মন্দির নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন জট ছিল, সেই জট সমাধান করে দেওয়া হলো, বাকি রইল কি
এই মুহূর্তে দেশের অখণ্ডতার প্রশ্ন, দেশের প্রতি মানুষের যে ভাবাবেগ, দেশাত্মবোধ, সেই জায়গায় দাঁড়িয়ে পিওকে অর্থাৎ পাক অকুপাইড যে কাশ্মীর তাকে যদি ভারতে অন্তর্ভুক্ত করে ফেলা যায়, এবং নিশীথ প্রামাণিক যেটা বলছেন যে দেখতেই পারেন এমনটা হতেই পারে, এবং সেখানে ভারতীয় তিরঙ্গা লহরাচ্ছে। এবং কখন তিনি বললেন, যখন আর কিছুদিন পর লোকসভা নির্বাচন তার সামনে। আমরা পুলওয়ামার কথা জানি, আমরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানি, যেই সময় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেই সময় কিন্তু গোটা দেশের মানুষ কার্যত কেন্দ্রীয় সরকার এই ভূমিকাকে, দেশ রক্ষার প্রশ্নে যে ভূমিকা কড়া পদক্ষেপ সরকার করেছিল তাকে স্যালুট জানিয়েছিল। অর্থাৎ সেই দিকটাও কিন্তু রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দিক। বিজেপি তার নিজের যে ভিশন, সেই ভিশনটাকে স্পষ্ট করছে। নিশীথ প্রামাণিকের এই বক্তব্য কিন্তু সেই বিজেপির উপর মানুষ যে আস্থা রাখতে পারে সেই দিকটাকেও হয়তো বারবার করে সামনে আনার প্রচেষ্টা চলছে। অবশ্যই কি হয় না হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। নিশীথ প্রামাণিক এরকম একটি বক্তব্য রাখবেন যে মেগা ব্রেকিং TV9 বাংলা আপনাদের সামনে হাজির করবে, আর তা নিয়ে কোনো রাজনৈতিক চাপানোতর হবে না, তা তো হয় না। এই মুহূর্তে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে TV9 বাংলার এই মেগা ব্রেকিং এ। কে কি বলছেন শুনবো, একটা ছোট্ট ব্রেকে যাব তারপর। প্রথমত বলি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, যার অন্যতম স্তম্ভ হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, এই সরকারের প্রতি এক্সপেকটেশন, মানুষের চাহিদা অনেক বেশি। তো নিশীথ প্রামাণিক আমার মনে হয় মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও এই চাহিদা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের আছে যে পাকিস্তানীয় কি পাক অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরে একদিন সকালবেলা উঠে দেখবো যে আমরা ভারতের পতাকা উঠছে। এটা শুধু নিশীথ প্রামাণিক না, সাধারণ মানুষ হিসেবে সবারই এই আকাঙ্ক্ষা আছে যে একবার আমরা জীবনে দেখে যেতে চাই, এবং এই সরকারই সেটা সম্ভব করতে পারে বলে আমার মনে হয়। না না, আমি তো বলছি যে দেশের যে সংসদের উপরে যে সংসদের যে নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে, আগে সেইটা নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে চাই। তারা কিন্তু এই বিষয়বস্তুর সম্বন্ধে বলার ক্ষেত্রে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। তারপরে তো অন্য বিষয়, এই যে প্রত্যেকটি উক্তি আমরা বিভিন্ন মন্ত্রী কিংবা বিভিন্ন বিজেপি নেতৃত্ব শুনছি, এই সবটাই হচ্ছে যে মূল বিষয় এবং মূল প্রশ্ন থেকে তারা নজর ঘোরানোর চেষ্টা। পিওকের বুক চিরে চীন পাকিস্তান করিডোর তৈরি হচ্ছে 3000 কিলোমিটার। পিওকো থেকে আমরা পিওকো দখল করব এ কথা 2019 সালে যখন 370 ধারা প্রত্যাহার করা হয়, সেদিন অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল। সে কথা ওনাকে কয়েকদিন আগে মনে করে দিয়েছেন, আকসাই চীন দখল করব, পিওকে দখল করব। উল্টে চীন এখন আমাদের লাদাখ দখল করে রেখে বসে আছে। অতএব ওইসব ভাষণ ভোটের আগে দিয়ে গরম গরম বাজার তৈরি করে, আরে ভাই পিওকে থেকে একটা আপেল তো নিয়ে আগে, তারপরে দখল হবে কিনা পরের কথা।